আসসালামু আলাইকুম। শুরু করছি বেসিক নেটওয়ার্কিং এর 22তম ক্লাস। আর আজকে আমাদের টপিক নেটওয়ার্ক ডিভাইস। আর সঙ্গে আছি আমি আবু সুফিয়ান খান রাসেল। শুরুতে আমরা জেনে নিব নেটওয়ার্ক ডিভাইসগুলো কি হয়ে থাকতে পারে। নেটওয়ার্ক ডিভাইস অনেক ধরনের হয়ে থাকতে পারে। এই নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত বিভিন্ন ধরনের ডিভাইস আমরা দেখতে পারি। প্রত্যেককে আমরা ডিভাইস বলবো। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ডিভাইস নিয়ে আমরা আজকে কথা বলবো। তার মধ্যে উল্লেখযোগ্য একটা ডিভাইস হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা কি আমরা সেটা একটু চিত্রে দেখি এখানে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এমন একটা ডিভাইস বা এমন একটা কম্পোনেন্ট যেটা সঙ্গে একটা কম্পিউটারের সঙ্গে আরেকটা কম্পিউটার সংযুক্ত করার জন্য যে আমরা কেবলটা ব্যবহার করি বা মিডিয়াটা ব্যবহার করি, মিডিয়াটা আমরা কম্পিউটারে কোথায় প্রবেশ করাবো এর একটা প্রবেশ করানোর মতো জায়গা। যেমন আমরা মোবাইল ফোনে গান শুনি বা শুনি বা একটা ভিডিও দেখি, হেডফোনটা আমরা প্লাগ ইন করি। এটা করি কোথায়? হেডফোনটা প্লাগ ইন করার একটা জায়গা আছে। আমরা মোবাইলের চার্জার যখন চার্জ দিই মোবাইল ফোনে, তখন আমরা চার্জারটা কোথায় প্লাগ ইন করি? চার্জারটা প্লাগ ইন একটা জায়গা থাকে। সেরকম যে আমরা কেবলটা কানেক্ট করি কম্পিউটারের সঙ্গে, সেই কেবলটা কানেক্ট করার জন্য একটা জায়গা থাকে যেখানে আমরা করতে পারি। সেই জায়গাটাই হচ্ছে যেটাকে আমরা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলছি। আমরা চিত্রে দেখতে পারি আমরা সচরাচর এই জাতীয় একটা কেবল, যেটা RJ45 কানেক্টর, আমরা পূর্বের ক্লাসে আলাপ করেছি। RJ45 কানেক্টর আমরা কম্পিউটারে প্রবেশ করিয়ে রাখি, সংযুক্ত করি কম্পিউটারের সঙ্গে। এই সংযুক্ত করার জায়গাটাই হচ্ছে RJ45 কানেক্টরের জন্য যেটা আমরা ব্যবহার করি, সেটাই হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আশা করি আমরা ধারণা একটা পেলাম নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তো আমরা একটু সংজ্ঞাটা পড়ে নিই আসলে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কি বলছে। A network interface card is a provide a physical connection, অর্থাৎ সে ফিজিক্যাল কানেকশন প্রোভাইড করছে এ কম্পিউটার টু কম্পিউটার, অর্থাৎ একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটার, অথবা নেটওয়ার্ক কম্পোনেন্ট বা নেটওয়ার্কের যে কোনো একটা কম্পোনেন্ট বা যে কোনো মানে কোনো ডিভাইস হতে পারে, টু এ মিডিয়ার দ্বারা সেটা করছে। অর্থাৎ একটা মিডিয়ার দ্বারা সে একটা কম্পিউটারের সঙ্গে আরেকটা কম্পিউটার আমরা যখন সংযুক্ত করি, এই যে আমরা দুইটা কম্পিউটার দেখি এখানে দুইটা আমরা কম্পিউটার দেখছি। এই দুইটা কম্পিউটার যখন আমরা একে অপরের সঙ্গে সংযুক্ত করব, কি দিয়ে করব? আমরা কেবল দিয়ে করব। কেবলটা আমরা এই কম্পিউটারে প্রবেশ করাবো, এই কম্পিউটারে প্রবেশ করাবো। এই কম্পিউটার প্রবেশ করানোর মতো জায়গা থাকতে হবে, এই কম্পিউটারে প্রবেশ করার মতো জায়গা থাকতে হবে। এই জায়গাগুলোকে আমরা ল্যান বলছি বা ল্যান কার্ড বলছি। তো কম্পিউটার টু কম্পিউটার অর নেটওয়ার্ক কম্পোনেন্ট টু এ মিডিয়া এর অলসো কল এ ল্যান অ্যাডাপ্টার অথবা ল্যান কার্ড। এটা কি অনেকে ল্যান অ্যাডাপ্টারও বলে আবার ল্যান কার্ডও বলে। আমরা সচরাচর ল্যান কার্ড বলে জানি। তো এটার সঙ্গে কি কি থাকে, এটার মধ্যে আরো কিছু কি কি থাকে আমরা দেখি। আমরা একটা বিষয় দেখছি এখানে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ল্যান কার্ডের সঙ্গে একটা ড্রাইভার সফটওয়্যার থাকে। কেন থাকে? ইন্টারফেস উইথ নিক, অর্থাৎ মানে ইন্টারফেসটাকে কোনো কিছু ইন্টারফেস বলতে আমরা এই পোর্টের যে মানে জায়গাটার কথা বলছি, এই পোর্টটার কথা, এই পোর্টটাকে আমরা বলছি ইন্টারফেসের সঙ্গে সংযোগটা স্থাপন করার জন্য বা এটাকে প্লে করার জন্য একটা ড্রাইভার সফটওয়্যার থাকে। আমরা সবকিছু যে আমরা একটা ড্রাইভার সফটওয়্যার পাই, এরকম একটা ড্রাইভার সফটওয়্যার থাকে। আর একটা থাকে হচ্ছে ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেসটা কি সেটা আমরা একটু দেখি। ম্যাক অ্যাড্রেস হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেসটা হচ্ছে এমন একটা অ্যাড্রেস যেটা এই ল্যান কার্ডে থাকে এবং সেটা হয় ইউনিক একটা অ্যাড্রেস। আমরা এর আগে আইপি অ্যাড্রেস দেখে এসেছি, বাট আইপি অ্যাড্রেসটা আমরা কম্বাইন করে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করছি, বাট ম্যাক অ্যাড্রেস আমরা নিজেরা নিয়ন্ত্রণ করি না। এটা এমন একটা বিষয় যে আমরা বলতে পারি আমাদের ফোনে যে একটা সিরিয়াল নাম্বার থাকে, বা আপনি একটা বাইক কিনছেন, বাইকের একটা সিরিয়াল নাম্বার বা ইঞ্জিন নাম্বার বা চাইসিস নাম্বার থাকে, সেটা হয় ইউনিক। আপনি যেটা কিনেছেন আর কারোর কাছে সেই কপিটা পাবেন না, সেই একই নাম্বার পাবেন না। এইরকম যে ইউনিকটা থাকে, সেই রকম এই ডিভাইসের জন্য আলাদা একটা আইডেন্টিফাইয়ের জন্য, আলাদা ভাবে আইডেন্টিফাই করার জন্য, আলাদা একটা পরিচয়ের জন্য এই অ্যাড্রেসটা থাকে। তো অ্যাড্রেসটা সম্পর্কে আমার একটা ধারণা নেই। ম্যাক অ্যাড্রেস আর মোস্ট অফেন অ্যাসাইন্ড বাই দ্য ম্যানুফ্যাকচার ফর এ নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার। নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলারের জন্য, অর্থাৎ ম্যানুফ্যাকচার, অর্থাৎ যে কোম্পানিটা আমাদের এই ডিভাইসটা মানে নিক নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা তৈরি করেছে, তারাই এটা অ্যাসাইন করে থাকে। তারাই এটাকে অ্যাসাইন করে, অর্থাৎ আমরা এটা কোনো কিছু করতে পারি না। আমি যেমনটা বললাম, ওই যে আপনার মোবাইল ফোনের সিরিয়াল নাম্বার বলেন, এটা মোবাইল ফোন ম্যানুফ্যাকচার প্রতিষ্ঠান যারা, তারা এটা করে থাকে, তাদের মতো করে নাম্বারটা দিয়ে থাকে। তো এইরকম আর এখানে মজার বিষয়, এই ম্যাক অ্যাড্রেস সব সময় হবে ইউনিক। ম্যাক অ্যাড্রেসটা আমরা পাবো সব সময় ইউনিক। তারপরে আমরা কি পাই আরো দেখি, such as the card read only memory or some other firmware mechanism। অর্থাৎ এখানে তার আগে একটা বিষয় আমরা ছেড়ে এসেছি, ও and are stored in this hardware। এটা হার্ডওয়্যার স্টোর থাকে, অর্থাৎ রিড অনলি মেমোরিতে এটা স্টোর থাকে। আর এটা অ্যাসাইন করছে ওরাই, মূলত ম্যানুফ্যাকচাররাই।
ম্যাক অ্যাড্রেসকে অনেকে আবার অনেকভাবে অনেক নামে বলে। তো আমরা সেই নামগুলো একটু দেখি। কেউ বলে বার্ন ইন অ্যাড্রেস অর্থাৎ বিআইএ। যদি কেউ প্রশ্ন করে বিআইএ কি, আপনি এক কথায় বলে দিতে পারেন বার্ন ইন অ্যাড্রেস, যেটা ম্যাক অ্যাড্রেস। বার্ন ইন অ্যাড্রেস বলা হয় কেন? আমরা তো ভালোভাবে জানি, অর্থাৎ রিড অনলি মেমোরি যেটা রোমে যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো বার্ন করে দেওয়াই থাকে। অর্থাৎ বার্ন বলতে আমাদের যে ডিভিডি বা সিডি ডিস্কগুলো আমরা দেখেছিলাম সেগুলো তো আমরা বার্ন করি, অর্থাৎ ডাটাগুলোকে যেমন একবারে পার্মানেন্ট ভাবে স্টোরেজ করি, ঠিক তেমনি এখানে এটা বার্ন বলা হচ্ছে। এছাড়া এটাকে অনেকে বলে ইথারনেট হার্ডওয়্যার অ্যাড্রেস, অর্থাৎ ইএইচএ, ইথারনেট হার্ডওয়্যার অ্যাড্রেস ইএইচএ। আবার কেউ বলে হার্ডওয়্যার এইচএও বলা হয়, অথবা বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস। আমরা আইপি অ্যাড্রেসকে লজিক্যাল অ্যাড্রেস বলতাম, আপনাদের আসলে মনে আছে কিনা? আইপি অ্যাড্রেসকে আমরা লজিক্যাল অ্যাড্রেস বলতাম আর ম্যাককে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস বলতাম। অর্থাৎ এই ম্যাক অ্যাড্রেস কিন্তু আমাদের কোনো কম্পিউটারের ইউনিক বা একটা মাত্র সেটা না, এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের উপর ভিত্তি করে এই কার্ডের এই নাম্বার। আপনি যদি কম্পিউটার ঠিক আছে, আপনি 2 দিন পর আপনার এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড অর্থাৎ এই নিকটা আপনার নষ্ট হয়ে গেল, তো আপনি যখন চেঞ্জ করে নতুন একটা নিক লাগাইলেন তখন আপনার কিন্তু ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। এছাড়া ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হওয়ার কোনো অপশন নেই। অথবা আপনি এটাও করতে পারেন, আপনার কম্পিউটার থেকে ম্যাক অ্যাড্রেসটা আপনার ফ্রেন্ড নিয়ে গেল, আপনি আপনার ফ্রেন্ডেরটা আবার আপনি লাগাইলেন, দেন এখানে কিন্তু ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ম্যাক অ্যাড্রেসটা থাকছে নিকে। আর যদি আপনার কম্পিউটারে যদি ম্যাক এই যে নিক যদি 2টা 3টাও লাগানোর যদি প্রয়োজন হয় বা লাগিয়ে ফেলেন, তো তখন আপনার ম্যাক কিন্তু 2-3টা বেড়ে গেল। তো আমরা এটাকে আরেকটু দেখি এই সিস্টেমটাকে। এখানে আরেকটা বিষয় আছে, এই মানে আইপি অ্যাড্রেসটা কিভাবে যে লিখবো বা লেখার নিয়ম বা এটা কি ধরনের হয়, সরি আইপি অ্যাড্রেস বলছি না, এটা ম্যাক অ্যাড্রেস। এটা টোটাল মানে ইনস্ট্রাকশনটা দিয়ে থাকে আইটিপলি, যেটাকে আমরা ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স বলি। আইটিপলি এগুলোকে ম্যানেজ করে। আর ম্যাক অ্যাড্রেস 48 বিটের লেন্থ হয়, ম্যাক অ্যাড্রেসটা 48 বিট হয়। আর এটাকে আমরা যেমন আইপি অ্যাড্রেস আমরা বাইনারিতে ক্যালকুলেট, কম্পিউটার আইপি অ্যাড্রেসকে মেইনটেইন করছে বাইনারিতে। এই ম্যাক কিন্তু হেক্সাডেসিমেল নিয়ে সবকিছু ক্যালকুলেট হয়। ম্যাকের হিসাবটা হচ্ছে হেক্সাডেসিমেল। আমরা হেক্সাডেসিমেল সম্পর্কে দেখে এসেছি, যেখানে 16টা বেস থাকে 16, সে হেক্সাডেসিমেল দিয়ে ম্যাকটা নিয়ন্ত্রিত হয়। তো আশা করি আমরা ম্যাক সম্পর্কে একটা ধারণা পেলাম, ম্যাক অ্যাড্রেস সম্পর্কে। তো আমি এখানে একটা ডায়াগ্রামে আসছি, আমি এখানে একটা যে সফটওয়্যারটা ব্যবহার করছি সেটা হচ্ছে সিসকো প্যাকেজ টিচার স্টুডেন্ট। এই সফটওয়্যারটা আমি নেক্সট একটা ক্লাসে আমি এটা বুঝাই দিব আসলে কিভাবে মানে ব্যবহার করবেন। তার আগে আমি বলছি আমি এখানে দুই পাশে 2টা কম্পিউটার নিয়েছি, যেখানে এই 2টাতে আইপি অ্যাসাইন করা আছে, এবং কি কি আইপি অ্যাসাইন করা আছে তাও আমি এখানে নিজে লিখে রেখেছি। 192.168.1.1 আর এটা 1.2 আইপি দুটো মানে অ্যাসাইন করা আছে। আমি 2টা কম্পিউটারকে সংযুক্ত করে আমি এখানে একটা নেটওয়ার্ক স্থাপন করব। এটা আমার হতে পারে যে নেটওয়ার্কটি স্থাপন করব একটা পিসি টু আরেকটা পিসি, আমরা এটা ভালোভাবে জানি। এটা টোপোলজি আমরা যেটা দেখে এসেছি, এই টোপোলজিকে পয়েন্ট টু পয়েন্ট টোপোলজি বলে, বা পিসি টু পিসি টোপোলজি বলে, কেউ 1-to-1 টোপোলজি বলে। আমরা টোপোলজির যে ক্লাসগুলো করেছি সেখানে আমরা লাস্টের দিকে আমরা এটা জেনে এসেছি। তো এখানে আমরা কেবল দিব, আসলে এখানে কোন কেবল ব্যবহার করব সেটা আমাদের একটু আগে জেনে নিতে হবে। আমরা এখানে অবশ্যই আমরা এখানে মানে ইউটিপি ব্যবহার করব, এবং ইউটিপির যে বিভিন্ন মুড আছে, অর্থাৎ স্টেট থ্রু আর একটা হলো ক্রসওভার, আমরা এখানে কোনটা ব্যবহার করব আমরা ভালোভাবে জানি। যখন মানে সেম ডিভাইস হয়, আমরা এটারও ক্লাস করে এসেছি, এবং মেবি লাস্ট যে ক্লাসটা করে এসেছি সেখানে ছিল পিসি টু পিসি যদি হয় বা সেম টু সেম ডিভাইস হয় তাহলে আমরা এখানে ক্রসওভার কানেকশন ব্যবহার করি। অন্য আমরা যদি ডিফারেন্ট ডিভাইস হয় সেই ক্ষেত্রে আমরা স্টেট থ্রু কেবল ব্যবহার করি। যদিও বা রিসেন্ট যেসব ডিভাইসগুলো আসছে সেগুলো স্টেট থ্রু আর করতে মানে ক্রসওভার কোনো ডিফারেন্ট নাই, সবগুলো দিয়ে সাপোর্ট করে। তো আমরা জানার জন্য জানবো আসলে এখানে ক্রসওভার স্টেট থ্রু দিয়ে ব্যবহার করব, সরি ক্রসওভার ব্যবহার করব। তো আমি এখানে ক্রসওভার কানেকশন কেবলটা নিলাম, কেবলটা আমি এখানে সংযুক্ত করব। কিভাবে সংযুক্ত করব দেখুন, এখানে আমার দেখাচ্ছে ফার্স্ট ইথারনেট 0 এই পোর্ট, অর্থাৎ RJ45 এর যে অর্থাৎ নিক যেটা আছে এই কম্পিউটারে, নিকে আমি দিলাম। এই কম্পিউটারের নিকে অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে আমি অ্যাসাইন করলাম, করার পর আমার 2টা এস্টাবলিশড হয়েছে, এখানে এস্টাবলিশড দেখাচ্ছে। তো আমি পিং করে প্রমাণ পিংটা কেন করব আমরা পরে এটা আমরা জেনে নেব। পিংটা হচ্ছে আইসিএমপি একটা প্রোটোকল দিয়ে পিংটা করে হচ্ছে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কমিউনিকেশন করে নক করে।
এমনভাবে যে কয়েকটা প্যাকেট পাঠায়, এখান থেকে এখানে কয়েকটা প্যাকেট পাঠায় বা চিঠি পাঠায়, 4টা চিঠি পাঠাবে, পাঠায় দেখবে চিঠিগুলো সেখানে 100% পৌঁছে ফেরত আসছে কিনা। যদি আসে সেটাকে জানাই দিবে হ্যাঁ এই সংযোগটা ওকে। আমরা আইসিএমপি প্রোটোকলটা ব্যবহার করে এটা মূলত দেখতে পারি, টেস্ট করতে পারি আসলে আমাদের নেটওয়ার্ক ব্যবস্থাটা ঠিক আছে কিনা। তো আমরা দেখি আইসিএমপি প্রোটোকল ব্যবহার করি, এটা আমরা রান কমান্ডে লিখি, রান লিখবো আমরা এই কমান্ড প্যাডে এসে আমরা লিখবো পিং, PING, পিং। পিং লিখে স্পেস দিয়ে আমরা আইপি অ্যাড্রেসটা দেবো কার, যে কম্পিউটারকে আমরা পিং করছি এটাকে আমি পিং করব 192.168.1.2 আমি দিলাম। দেখুন আমার রিপ্লে ফর্ম আসছে, এখানে একটু লক্ষ্য করুন। হ্যাঁ, রিপ্লে ফর্ম 192.168.1.2 1.2 বল এইটাই। এখান থেকে চিঠি ফেরত আসছে, আসছে টাইম লেগেছে, প্রথমে লেগেছিল 15 সেকেন্ড। আমরা দেখুন এখানে বাইট আছে অর্থাৎ 32 বাইট, অর্থাৎ যে প্যাকেটটা সে পাঠিয়েছিল সেই প্যাকেটের সাইজ হচ্ছে 32। যে 4টা চিঠি পাঠিয়েছিল, চিঠির তো সাইজ থাকবে, চিঠির সাইজ হচ্ছে 32 বাইট করে। টাইম প্রথমে 15 মিলি সেকেন্ড, তারপরে 0 মিলি সেকেন্ড, তারপরে 0 মিলি সেকেন্ড, তারপরে 0 মিলি সেকেন্ড। আর TTL 128 আমরা এটা পরে দেখব। তো এখানে একটা মানে সে আরো কিছু লিখেছে যে পিং স্ট্যাটাস মানে স্ট্যাটাস গুলো এখানে উল্লেখ করেছে। প্যাকেজ সেন্ড হয়েছে 4টা, রিসিভ হয়েছে 4টা, লস্ট হয়নি 0 দেখাচ্ছে অর্থাৎ 0% লস। এভারেজ এখানে যে টাইম দেখাচ্ছে, মিনিমাম টাইম দেখাচ্ছে 0 মিলি সেকেন্ড, ম্যাক্সিমাম দেখাচ্ছে 15 মিলি সেকেন্ড, এভারেজ টাইম দেখাচ্ছে 3 মিলি সেকেন্ড। অর্থাৎ কানেকশনটা ওকে আছে। আমি এটাকে আরেকটু ভিউ দেখতে পারি, আমি এখান থেকে একটা চিঠি আমি পাঠাই দিতে পারি। আসলে চিঠিগুলো কিভাবে যায় আমি দেখি একটু বিষয়টা অটো প্লে করে। এই দেখুন যাচ্ছে, যাওয়ার পর সে গেল, চিঠিটা যাচ্ছে। এই যে আমরা এখানে দেখছি প্রোটোকল আইসিএমপি, এখানে যে প্রোটোকলটা চলছে সেটা হচ্ছে আইসিএমপি প্রোটোকল। দেখুন সে ফিরতি চিঠি পেয়েছে, সে জানিয়ে দিল। অর্থাৎ আমরা এখন 2টা কম্পিউটারে আমরা কমিউনিকেশনটা করা শিখলাম। অর্থাৎ আপনার বাসায় যদি 2টা কম্পিউটার থাকে তো আপনি এটা সহজে করতে পারেন, যে এইভাবে এটা আমরা যেটা আমি যেভাবে করলাম এটা আপনি করতে পারেন। আইপি অ্যাড্রেস তো আমরা জানি, আইপি অ্যাড্রেস দিব। আইপি অ্যাড্রেস দেওয়ার পর আমরা আইপি অ্যাড্রেসটা আমরা কিভাবে দিতে হয় সেটাও আমরা দেখবো নেক্সট ক্লাস। তো আমরা কেবল দিলাম, এখানে আমরা ক্রসওভার কানেকশন দিয়েছি, দিয়ে আমরা এখানে একটা সংযোগ স্থাপন করে ফেলি। কিন্তু বিষয় হচ্ছে আমি একটা সমস্যায় পড়লাম, আমার আরো একটা কম্পিউটার দরকার। তো আমি এখন কি করব? আমার তো পোর্ট নাই, আমার তো নেট। এখন আমাকে আরেকটা সিস্টেম বের করতে পারবো, সেটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটা নিক আমরা যেটা ক্লাসে দেখি। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডকে বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ কম্পিউটারগুলোতে বাড়িয়ে দিতে হবে। বাট আমি এটা পসিবল হচ্ছে না, আমার তো অনেক লাগছে, আমার আরো অনেকগুলো কম্পিউটার আমার দরকার। এতগুলো কমিউনিকেশন হবে তো এতগুলো তো আমি নিক পাবো না, এবং সবাইকে কতগুলো প্রয়োজন হবে, এর জন্য 5টা, এর জন্য 5টা, বিশাল একটা মানে হিজিবিজি একটা অবস্থা হবে। তো আমাদেরকে এমন একটা ডিভাইস লাগবে, আমরা কল্পনা করতে পারি এমন একটা ডিভাইস যে ডিভাইসে অনেকগুলো পোর্ট থাকে। যেমন আমরা বাসায়, আপনারা লক্ষ্য করেছেন কিনা, আমরা যখন এখানে টেলিভিশন নিয়ে কল্পনা করি, আমি কয়টা টেলিভিশন নিলাম, টেলিভিশন গুলো কিন্তু টেলিভিশন যারা প্রোভাইড করে তারা করে কি আপনারা লক্ষ্য করুন, এখানে আপনার বাসা থেকে একটা কানেকশন আপনার বাসায় থেকে দিয়েছে আপনাকে, এক মানে তাদের পোর্ট থেকে কানেকশন দিয়েছে। তো সেই পোর্ট থেকে আমরা করি কি আর একটা বাসায় কানেকশন দিই, দিয়ে কিন্তু আমরা টেলিভিশনটা দেখি। ঠিক এইরকম কোনো যদি সিস্টেম আমরা যদি করতে পারি, এইরকম কোনো সিস্টেম এই ডিভাইস থেকে সবগুলো বাসায় সংযোগ পৌঁছায় দিচ্ছে, এইরকম যদি ডিভাইস পাই তাহলে আমাদের পক্ষে এটা অনেক সহজে পসিবল হবে। তো এইরকম কিছু ডিভাইস আছে, এই ডিভাইসগুলোকে বলা হয় মাল্টিপোর্ট ডিভাইস। তো মাল্টিপোর্ট ডিভাইসটা কি আমরা দেখে আসি। মাল্টিপোর্ট ডিভাইসটা আমরা দেখব, ফার্স্ট একটা মাল্টিপোর্ট ডিভাইস দেখব হাফ। এই ডিভাইসটাকে বলা হচ্ছে মাল্টিপোর্ট। আপনারা দেখুন এখানে অনেকগুলো পোর্ট আছে, এই পোর্টগুলো কিভাবে কানেক্টেড হচ্ছে দেখেন। এখানে একটা ডিভাইস আছে, এর সঙ্গে একটা কম্পিউটার, আরেকটা কম্পিউটার, আরেকটা কম্পিউটার, অর্থাৎ 3টা কম্পিউটার আমি অনায়াসে লাগাতে পারছি। এখানে আমরা হাফের কিছু ফিচার দেখি। হাফ এমন এক ধরনের ডিভাইস, এটাকে হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে। আমরা ডুপ্লেক্স সম্পর্কে ধারণা নিয়েছিলাম পূর্বে, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, সিমপ্লেক্স, এসব বিষয়ে আমরা ধারণা নিয়েছি। হাফ হচ্ছে এমন একটা ডিভাইস যেটা হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে। এটা সম্পর্কে আমরা পূর্বেও বলেছিলাম একটু হাফ সম্পর্কে। এর গতি কিন্তু সর্বোচ্চ 10 Mbps। এই হাবের যে কমিউনিকেশন স্পিডটা হয় সেটা হচ্ছে 10 Mbps। এটা এমন একটা টেকনোলজি ব্যবহার করা হয় যেটাকে CSMA বলা হয়, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস। ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস
এই মানে টেকনিকটা ব্যবহার করা হয় কেন, এর একটা কারণ আছে। এর কারণটা হচ্ছে এমন একটা ধরনের হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে, তো সেই জন্য কিছু কিছু সমস্যা ফেস করতে হয়। আমরা সমস্যাটা প্যাকেজ টেচারে একটু লাইভ দেখে আসি কি ধরনের সমস্যা আমরা এখানে পাই, তাহলে আমরা বুঝতে পারবো, তখন ক্যারিয়ার সেন্স মাল্টিপল এক্সেস সম্পর্কে আমি বিষয়টা ক্লিয়ার বুঝাতে পারবো। তো আমার কাছে এখানে আরো দুইটা কম্পিউটার আছে, আমি দুইটাতেও আইপি বসিয়ে রেখেছি। আমি চাচ্ছি এই চারটা দিয়ে একটা নেটওয়ার্ক স্থাপন করার জন্য, নেটওয়ার্কটা স্থাপন করার জন্য আমি চাচ্ছি। তো আমি এখানে কেবলটা তো আমার দরকার পড়ছে না, আমি কেবলটা ফেলাই দিই। দেওয়ার পর আমি এখানে একটা হাফ নেই, এই ডিভাইসটা হাফ। হাফ কি বলছে? হাফ বলছে প্রত্যেকটাকে সে মানে স্টেট থ্রু দিয়ে কানেক্ট করা যাবে। স্টেট থ্রু আমি দিলাম, এই হাফে দেখুন অনেকগুলো পোর্ট আছে। আমি এখানে পোর্ট 0 পিসি কে কানেক্ট করলাম। তারপরে আমি এই পোর্ট, এখানে পোর্ট 1 এর সঙ্গে এই পিসি কে কানেক্ট করলাম ফার্স্ট রিটার্ন। আবার আমি এই পোর্টের সঙ্গে এই পোর্টে কানেক্ট করলাম। এটা ইচ্ছা মতো আপনি পোর্টে করতে পারবেন। আমি এখানে কানেক্ট করে ফেলেছি। তো হাফের একটা সমস্যা হচ্ছে, হাফ যেহেতু হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে, অর্থাৎ হাফ ডুপ্লেক্স মোডে বল সে একবার কমিউনিকেশনটা করবে, এর সঙ্গে যদি কমিউনিকেশন করে তখন এ যদি কোনো ডাটা পাঠায় তখন কিন্তু অন্য কেউ ডাটা পাঠাতে পারবে। অর্থাৎ আবার এ যখন ডাটা পাঠানোর প্রয়োজন তখন এই যে ডাটাটা আসতেছে এটা শেষ হওয়ার পর সে ডাটাটা এখানে পাঠাতে পারবে। এটাই হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর এখানে সে প্রত্যেকটা বার কাজ করে, এ যদি এই কম্পিউটার অর্থাৎ 1.1 যদি 1.4 কে কোনো প্যাকেট পাঠাতে চায়, কোন ডাটা পাঠায়, এই প্যাকেটটা কিন্তু এই হাফে আসা মাত্র হাফ করবে কি, যেই দিক দিয়ে প্যাকেটটা এসেছে অর্থাৎ এই দিক থেকে প্যাকেটটা এই পোর্ট দিয়ে, এই পোর্টে কোনো কিছু ডাটা না পাঠিয়ে, পোর্টের দিকে ওই প্যাকেটটা ফেরত না পাঠিয়ে অন্য যে কয়টা পোর্ট অ্যাক্টিভ আছে প্রত্যেকটা পোর্টে পাঠিয়ে দিবে। অর্থাৎ এর কাছে আসা কথা ছিল সেটা এর কাছেও যাবে, এর কাছেও যাবে। তখন হবে কি, তখন এদের তো ওই ডাটার প্যাকেটটা প্রয়োজন নাই, তখন তারা প্যাকেটটা গ্রহণ করবে না, এ গ্রহণ করবে। বিষয়টা হচ্ছে এমন, আমরা দেখি এটাই হচ্ছে ব্রডকাস্ট। অর্থাৎ আমরা এর আগে ব্রডকাস্ট নিয়ে কথা বলে এসেছি। তো ব্রডকাস্টটা কেমন হয় আমি একটু দেখি। এই কম্পিউটারের কাছে একটা প্যাকেট পাঠাবে। আচ্ছা, পাঠাচ্ছে, আমি একটু প্লে করে দেখি। দেখুন প্যাকেটটা এখানে আসলো, আসার পর করছে কি, প্যাকেটটা সকলের কাছে পৌঁছে দিল। প্যাকেটটা কিন্তু এই দিকে দিল না, কিন্তু অন্যদিকে সকলের কাছে পৌঁছে আসলে এরা কি বলতেছে, প্যাকেটে এরা দেখালো ক্রস। বাট এই প্যাকেটটা নিয়ে প্যাকেটটা ফিরতি এই ডিভাইসকে দিল। এই ডিভাইস আবার এগেইন যেই দিকে আসছে ওই দিকে না দিয়ে প্রত্যেক দিকে আবার দেবে। অর্থাৎ এরা কি করলো দেখুন, ক্রস দেখাচ্ছে, এরা বলতেছে যে আমার প্যাকেটটা প্রয়োজন নাই, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি না, এই প্যাকেটটা কিন্তু গ্রহণ করলো। প্যাকেটটা কিন্তু সে গ্রহণ করেছে। এরা প্যাকেটটা গ্রহণ করলো না, বাট সে কিন্তু প্যাকেটটা গ্রহণ করেছে। আমরা একটু দেখতে বুঝতে পারবো, এখানে টিক চিহ্ন উঠতেছে সবুজ। এই যে দেখুন এখানে টিক চিহ্ন উঠছে, মানে প্যাকেটটা সে পেয়েছে। ব্রডকাস্ট অর্থাৎ প্রথমবার সে পাঠালো, সকলের কাছে পাঠাই দিল। আবার আমরা দেখি আরেকবার প্যাকেটটা পাঠাই যে এই কম্পিউটার চাচ্ছে এই কম্পিউটারকে দিতে, ঠিক একই সময় এই কম্পিউটারকে দিতে যাচ্ছে। আমরা এবার একটু অটো প্লে করে দেখি আসলে কি হয়। দেখুন প্যাকেটটা এর কাছ থেকে এখানে আসলো, দেখুন এই জায়গাতে এখন প্যাকেটটা যাচ্ছে। মধ্যবর্তী অবস্থায় এখানে কিন্তু প্যাকেটটা সংঘর্ষ হওয়ার পর কলিউশন হলো। আমরা কলিউশন নিয়ে ধারণা নিয়েছিলাম, অর্থাৎ কলিউশন পর্যায়ে একটা ডাটা যেটা এখন কারো কাছে সঠিকভাবে পৌঁছাতে পারছে না। অর্থাৎ এই কিন্তু ডাটা পাঠাতে চাইছিল কিন্তু বাট সে কিন্তু ডাটাটা পাঠাতে পারলো না। অর্থাৎ আমরা এখানে স্ট্যাটাস দেখছি ডাটাটা ফেইল হলো। অর্থাৎ এটাই হচ্ছে হাফ ডুপ্লেক্স মোডে তারা কাজ করছে। তো আমরা একটু ধারণা পেলাম। আর ঠিক এই জন্য ক্যারিয়ার সেন্স মাল্টিপল এক্সেস ব্যবহার করা হয়। এটা থেকে খুব বেশি আমরা সাপোর্ট পাই তা না। এর একটা সুবিধা হচ্ছে এ করে কি, এ করে হচ্ছে প্রথমে এই মিডিয়াতে, এই যে আমরা মিডিয়াটা দেখছি, মিডিয়া বলতে আমরা তো কানেকশন বুঝছি কেবলে, সেই কেবলটাকে আগে চেক করবে। যদি পিসি অর্থাৎ 1.3 যদি 1.2 কে কোনো প্যাকেট পাঠাতে চায়, সে প্রথমে ক্যারিয়ার সেন্স মাল্টিপল এক্সেস প্রথমে কি করবে, সে মিডিয়াতে চেক করবে কোনো ডাটা আছে কিনা। ডাটাটা আছে, এর তখন বুঝবে হচ্ছে ডাটাটা তার কাছে মিডিয়াতে আছে কিনা, সেটা তার জন্য বোঝার জন্য সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে তখন মিডিয়াতে ইলেকট্রিক্যাল সিগন্যাল থাকবে। যখন কোনো মিডিয়াতে ডাটা পার হচ্ছে তখন সেখানে ইলেকট্রিক্যাল সিগন্যাল থাকবে, যেটা আমরা টোকেন রিং সিস্টেমে একটু ধারণা পেয়েছিলাম। টোকেনের মতো, মানে ডাটাতে
কোনো সিগন্যাল আছে কি সিগন্যালটা চেক করবে, যদি থাকে তখন সে ডাটা পাঠাবে না, আর সিগন্যালটা যখন থাকবে না তখন সে ডাটা ঠিক মতো পাঠাবে। আমরা টোকেন রিং এর মতো একটা সিস্টেম এখানে পাই। তো হাব সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। হাফের পর হাফে অনেক সমস্যা আমরা পাচ্ছি। হাফ থেকে আমরা ব্রডকাস্টটা দেখলাম। হাফ কি করছে, হাফ অলওয়েজলি ব্রডকাস্ট করছে, ডাটাটা পেলেও ব্রডকাস্ট করছে, না পেলেও ব্রডকাস্ট করছে। অর্থাৎ তার কাছে কোনো মানে কোনো ধরনের তথ্য নেই এই যে এই রুটটা কোন দিকে, এই রাস্তাটা কোন দিকে, এটা উত্তর দিকে না দক্ষিণ দিকে, তার কাছে কোনো বোঝার সিস্টেম নাই। এই ডাটাটা তাকে কে পাঠালো সেটাও তার কাছে জানার কোনো সিস্টেম নেই। অর্থাৎ সে যেদিকে পারে সেই দিকে বিষয়টা। এরপরে আমরা আরেকটা ডিভাইস সম্পর্কে ধারণা নিই। এরপরের যে ডিভাইসটা আসছে সেটা হচ্ছে সুইস। সুইস ইজ এ মাল্টিপোর্ট ডিভাইস, বাট ইট ইজ এ ইন্টেলিজেন্ট মাল্টিপোর্ট ডিভাইস দেন হাফ। হাফের চেয়ে এটা খুব বুদ্ধিমান একটা ডিভাইস। এটাকে অনেকে বলে ইন্টেলিজেন্ট হাফ, অর্থাৎ বুদ্ধিমান হাফ। হাফের তো কোনো বুদ্ধি নাই যে আসলে সে কোন দিকে কি ডাটা পাঠাবে। হাফের ফিচারটা, সুইচের ফিচারটা দেখি। সুইচ হচ্ছে ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। এর মুডটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, মানে উভমুখী, একদিকে ডাটা আসতেও পারে, একদিকে ডাটা যেতেও পারে। এর সেজন্য ফুল ডুপ্লেক্স হলে তাতে স্পিড বেশি হবে। অর্থাৎ যে আমাদের ওয়ান ওয়ে রাস্তা, কিছু রাস্তা থাকে আমাদের ওয়ান ওয়ে রাস্তাতে অনেক সময় ট্রাফিক জ্যাম হয়, আর যে রাস্তাটা আমাদের টু ওয়ে, ফোর ওয়ে, অর্থাৎ লেন যত বাড়বে, অর্থাৎ বুঝতেই তো পারতেছি, আমরা যদি টু ওয়ে রাস্তা হয় তাহলে আমরা লেন পাচ্ছি কয়টা, ফোর, অর্থাৎ 4টা লেন পাচ্ছি। দেন সুবিধাটা হচ্ছে কি, সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে তখন যে এখানে জ্যামটা কমে যাচ্ছে, অর্থাৎ স্পিডটা আমরা অনেক বেশি ধরনের স্পিড পাচ্ছি। এরপরে আমরা আরেকটা ফিচার দেখি, সেটা হচ্ছে ডাটা সয় করে কি ইউনিকাস্ট, বাট ব্র্যাকেটে আমরা দেখছি ফার্স্ট টাইম ব্রডকাস্ট, অর্থাৎ একবার সে ব্রডকাস্ট করছে, বাকিবার ইউনিকাস্ট করছে। বিষয়টা কি, আমরা তো এখানে সুইচ হাবের ক্ষেত্রে দেখলাম অলওয়েজলি সে করছে কি ডাটা ব্রডকাস্ট করছে, বাট সুইচ করছে কি সে ব্রডকাস্ট করছে না, সে একবার ব্রডকাস্ট করছে, বাকিবার ইউনিকাস্ট করছে। কেন করছে, কিভাবে করছে, আমরা এটা একটু দেখে আসি। আমরা ডিভাইসটা ফেলাই দিই, ডিভাইসটা ফেলাইতে আমরা সুইচ নামক একটা ডিভাইস নিই। হ্যাঁ, আমরা সুইচ নামক একটা ডিভাইস নিয়েছি। সুইচের সঙ্গে বিভিন্ন পোর্টগুলো একটু কানেকশন দিয়ে নিই। এটাও আমরা যথারীতি, সরি, তো আমরা এখানে অনেকগুলো পোর্ট আমরা দেখছি। আমরা এখানে ফার্স্ট ইথারনেট 0/1 আমরা দেখছি পোর্টের নাম। আমরা 0/1 এর সঙ্গে এটাকে কানেক্ট করলাম। নেক্সট আরো একটা পোর্টে আমরা কানেক্ট করি, এটা 1 থেকে 2 দিলাম, কানেক্ট করলাম। এরপরে আমি এটাকে দেখুন, আমরা এটাকে ডাইরেক্টলি প্লে হচ্ছে না, একটু কাজ সময় নিচ্ছে সে। প্রথমে এখানে অন্য একটা কালারে আছে, এটা থেকে এই পাশটা দেখছি একবারে গ্রিন কালার দিচ্ছে, অর্থাৎ গ্রিন কালার মানে সে রেডি হচ্ছে, বাট ওই পাশটা এখন রেডি হয়নি, একটু সময় নেই সে। আমরা আস্তে আস্তে বিষয়গুলো দেখবো। আমি এখানে সিরিয়াল না নিয়ে এখান থেকে পরে আরো একটা পোর্ট নিলাম। এটা কোনো ফ্যাক্টর না, আপনি যেখান থেকে নিন। এটা এখন প্লে হবে। প্লে হওয়ার পর এ করছে কি একটু দেখি। হ্যাঁ, সে প্লে হোক, তার আগে আর একটা বিষয় আমি দেখিয়ে দিই। প্রত্যেকটা কম্পিউটারের যে ম্যাক অ্যাড্রেসটা থাকে, ম্যাক অ্যাড্রেসটা কিভাবে থাকে আমি একটু বিষয়টা ক্লিয়ার ধারণা দিই। ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে এই জাতীয় অ্যাড্রেস, এই দেখুন ম্যাক অ্যাড্রেস। এখানে আমার আপনারা দেখে বুঝতে পারছেন এটা হেক্সাডেসিমেলে লেখা, হেক্সাডেসিমেল। আর এটা হচ্ছে পোর্টে, অর্থাৎ ফার্স্ট ইথারনেট 0 নামক যে পোর্টটা আছে সেই পোর্টে এটা। ফার্স্ট ইথারনেট 0 বলতে আমরা যে কিছুক্ষণ আগে যে নিক নিয়ে কথা বললাম, নিকটার নাম, নিকের যে সিরিয়াল নাম্বারটা হচ্ছে 0, সেই জন্য। তো আমাদের এটা চালু হয়েছে, হ্যাঁ 2টা চালু হয়েছে। তো আমরা এখন ডাটা সেন্ড করতে পারি। তো আমরা দেখি এই কম্পিউটার থেকে এই কম্পিউটার একটা প্যাকেট পাঠায়, আমরা অটো প্লে দিই, আসলে কি হয় দেখুন। এটা সুইচে আসলো, সুইচ এটা করছে কি আমরা দেখি। সুইচ প্যাকেটটা সকলের কাছে পাঠিয়ে দিচ্ছে, বলছে এই প্যাকেটটা কি তোমরা পাও কিনা দেখো। যে পাবে সে প্যাকেটটা গ্রহণ করবে। এই প্যাকেটটা গ্রহণ করলো না, এই প্যাকেটটা গ্রহণ করলো না, বাট এই প্যাকেটটা গ্রহণ করে একটা ফিরতি প্যাকেট পাঠিয়ে দিল। কাকে দিল দেখুন, আমরা এখানে হাবে দেখছিলাম কি হাব সকলকে দিল, এ কি করে দেখুন, এ কাউকে দিল না, বাট এ তো ঠিকানা বুঝতে পারছে। যখন ডাটাটা সুইচের কাছে আসলো, সুইচ তখন বুঝতে পারলো এটা এই দিকে। এখন দেখুন কমিউনিকেশন হয়েছে, অর্থাৎ প্রথমবার কমিউনিকেশন সে করে ফেলছে, অর্থাৎ তার কাছে এখন মানে তথ্যগুলো স্টোর হয়ে জায়গার মানে ডাটাগুলো সে সংগ্রহ করেছে। এখন আমরা দেখি এর পরের বারগুলো কি হয়, আমরা দেখলে বুঝতে পারবো। ডাটাটা আসলো দেখুন সুইচে, সুইচ করছে কি সুইচের কাছে এখন তার ঠিকানাটা কিন্তু আছে, সুইচ কিন্তু এটা অন্য কাউকে দিবে না, সরাসরি ওই কম্পিউটারকে দিবে, ওই কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করবে। এটা হচ্ছে ইউনিকাস্ট। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ব্রডকাস্ট, বাট এখন আমরা দেখছি সেটা ইউনিকাস্ট। আশা করি ব্রডকাস্ট আর ইউনিকাস্ট নিয়ে আপনাদের মানে যে কনফিউজটা ছিল সেটা একবারে পুরোপুরি কেটে গেছে, কারণ এইভাবে আমরা ব্রডকাস্ট এবং ইউনিকাস্টটা মানে বুঝতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি।
তো আশা করি আমরা এটা বুঝাতে পেরেছি। তো আমরা এখন পরবর্তী বিষয়ে যাই। সুইচ নিয়ে আরেকটি বিষয়, সুইচের এর কারণটা কি, কেন সে এই তথ্যগুলো সে জানে? কারণ সুইচের কাছে একটা মেমোরি থাকছে, যে মেমোরিতে এই অ্যাড্রেসগুলো সংগ্রহ করছে। কিভাবে সংগ্রহ করছে আমরা দেখি। সংগ্রহ করার কারণ, এই কম্পিউটার যখন এই কম্পিউটারের কাছে ডাটা পাঠাচ্ছে, এই সুইচের কাছে কোনো ডাটা নেই। সুইচটা আমি সবেমাত্র নতুন বাজার থেকে কিনে এসে এখানে সংযুক্ত করলাম। কেনার পর এই কম্পিউটার যখন একটা কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছে, এই কম্পিউটার একটা চিঠি দিল। চিঠিতে তো অবশ্যই প্রেরক এবং প্রাপকের ঠিকানা লেখে। তখন এই সুইচ সঙ্গে সঙ্গে একটা কাজ করছে, এই এর যে অ্যাড্রেসটা, ম্যাক অ্যাড্রেসটা এখানে সে সংগ্রহ করছে। কিভাবে সংগ্রহ করছে? এর যে পোর্ট নাম্বারটা আছে, এই পোর্ট নাম্বারটার, অর্থাৎ এই যে পোর্টে কানেক্ট করা আছে, অর্থাৎ এই পোর্টটা কি, এখানে আমরা পোর্ট নাম্বার দেখছি FA21, FA021, FA021 এর এগনেস্টে একটা টেবিল তৈরি করছে, যে টেবিলে লিখে রাখছে এর ম্যাক অ্যাড্রেসটা। বলছে আমি এই দিক থেকে একটা চিঠি পেয়েছিলাম। তখন চিঠিটা সে একটা অ্যাড্রেস সংগ্রহ করলো, এখন তার কাছে কোনো অ্যাড্রেস নেই, সে ব্রডকাস্ট করলো, সকলকে দিয়ে দিল, বাট ওকে দিল না। বলল তুমি তো দিছো, তোমাকে আর দিব কেন? বাকি অন্যদেরকে সকলকে দিল যে এই অ্যাড্রেসটাকে তোমরা চিনো কিনা। এ বলল কি, হ্যাঁ আমি ওই অ্যাড্রেস, বাট এরা বলল আমরা নয়। তখন এ করলো কি, এ ফিরতি যে চিঠির উত্তরটা দিবে সুইচকে দিল। সুইচ তখন তার কাছে যে টেবিলটা আছে, টেবিলে মিলিয়ে দেখলো যে হ্যাঁ, এই টেবিলের এগনেস্টে তো এই পোর্টের কথা বলছে, অর্থাৎ পোর্ট হচ্ছে FA0/21। FA0/21 কে দিলে ওই কম্পিউটার বা এই প্রাপক চিঠিটা পেয়ে যাবে। দেন এইভাবেই তারা মানে এই তথ্যগুলো স্টোর করছে, কারণ এখানে একটা টেবিল মেইনটেইন করা হয়, আর টেবিলটা একটা মেমোরিতে থাকে। সেই মেমোরিগুলো এখানে কয়েক রকমের মেমোরি থাকে, এখানে 4 রকমের আমরা মেমোরি পাই। 4 রকমের মেমোরি বলতে প্রথমে আমরা পাই হচ্ছে র্যাম পাই একটা। র্যাম হচ্ছে তো আমরা জানি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরিটা হচ্ছে তো এমন মেমোরি যেটা আমরা স্বাভাবিক যে কাজগুলো করি, রানিং যে কাজগুলো করি, সেগুলোই এখানে র্যামে সংরক্ষণ থাকে। আমরা কম্পিউটারের বেসিক আর্কিটেকচারটা তো আমরা ক্লিয়ার, যে এখানে র্যামে তো কোনো তথ্য স্টোর থাকবে না দীর্ঘমেয়াদী সময়ের জন্য। র্যামটা স্টোর থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাক্টিভ আছি বা সংযুক্ত আছি, অর্থাৎ ওয়ার্কিং স্টোরেজগুলো, অর্থাৎ আপনি যখন কাজ করছেন সেই ইনফরমেশনগুলো র্যামে থাকছে। তারপরে আরেকটা স্টোর আছে, সেটা হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশ মেমোরি হচ্ছে এর করে কি, সিসকোর যে বা যে কোনো ভ্যান্ডরের তো এটা একটা ডিভাইস, এই সুইচটাতে একটা মালিক আছে, একটা প্রতিষ্ঠান তো ম্যানুফ্যাকচার প্রতিষ্ঠান আছে, সেখানে তো একটা অপারেটিং সিস্টেম চলছে, বাট তার সঙ্গে আরো কিছু ইনফরমেশন গুলো আছে, এই তথ্যগুলো ফ্ল্যাশ মেমোরিতে থাকে। এরপরে আর একটা র্যাম মানে মেমোরি আছে, যেটাকে আমরা বলছি রোম, অর্থাৎ রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরিতে আমরা জানি বিল্ড ইন করে দেওয়া কিছু তথ্য থাকে। আমরা যেমন এই রোম দেখেছিলাম, আমরা ম্যাক অ্যাড্রেস দেখেছিলাম রোমে, ঠিক তেমনি এখানে আমরা যে কম্পিউটারটা চালু হয়, আমাদের কম্পিউটার বাসায় যখন কম্পিউটার চালু করি, তখন আমরা রোমের কিছু ইনফরমেশন দেখি, আমরা বায়োস দেখি, বা ডিফল্ট কিছু বুটস্ট্র্যাপ তথ্যগুলো বা প্রোগ্রামগুলো চালু হয়, লোড হয়। ঠিক তেমনি এই সুইচটাকে যখন রান করার জন্য হয়, রান করার সময় এই জাতীয় কাজগুলো হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে আমরা তারপরে একটু রোমের ইনফরমেশনটা দেখে আসি। আমরা এখানে আরেকটা সুইচ নেই, নতুন একটা সুইচ নিলাম, নিয়ে আমি এখানে ডাইরেক্ট চালু করলাম। দেখুন এই যে লোড হচ্ছে, এই ইনফরমেশনগুলো সে দেখাচ্ছে, লোডিং হচ্ছে, এই বিষয়গুলোই রোমে থাকে। তো আমরা এরপরে আরেকটা মেমোরি পাই, সেটা হলো এনভি র্যাম। এনভি র্যামে আমরা যত কিছু স্টোর করি সব কিছুই এই এনভি র্যামে থাকে। এমনকি আমরা যে ম্যাক অ্যাড্রেসটা তৈরি হচ্ছে, অর্থাৎ ম্যাক টেবিল বা কি কেউ বলে এটাকে ক্যাম টেবিল, এই টেবিলটাও ওখানে থাকে। তো আমরা একটা ধারণা পেলাম। আর এই ম্যাক টেবিল বা ক্যাম টেবিল, অর্থাৎ ক্যাম টেবিল বলা হচ্ছে কেন, এটাকে বলা হয় কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি। আমরা যেটাকে ম্যাক বলছি, ম্যাক টেবিল অর্থাৎ ম্যাক অ্যাড্রেস টেবিল। ম্যাক অ্যাড্রেস টেবিলটা কেমন হয় আমরা সেটা একটু ধারণা নেই। এখানে দেখবো আসলে সুইচের মধ্যে আমরা প্রবেশ করে দেখবো এই টেবিলটা কেমন থাকে, একটু দেখি। আমরা কাজগুলো আস্তে আস্তে শিখবো, এগুলো আমরা সিসিএন এর প্রফেশনাল কোর্স বা বেসিক মানে প্রফেশনাল নেটওয়ার্কিং আমরা শিখবো। শো শো ম্যাক অ্যাড্রেস টেবিল, ম্যাক অ্যাড্রেস টেবিল আমরা দেখি। এই যে দেখুন এখানে আমাদের দেখাচ্ছে ম্যাক অ্যাড্রেস লিখছে ডাইনামিক, এখানে সে পোর্ট নাম্বার লিখে রেখেছে, আর কোনো পোর্ট নাই, সে দুইটা তথ্য এখানে কালেক্ট করেছে, অর্থাৎ এই সুইচের কাছে দুইজনের অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে কার FA0/21,
21 বোঝাচ্ছে এই যে এটা, এর তথ্যটা আছে তার কাছে। আর একটা তথ্য আছে fa0/2, 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 এটা তো 1, হ্যাঁ এটা, এই দুইজনের তথ্য আছে। আর তো এরা তো যোগাযোগ করেনি, অর্থাৎ যোগাযোগ করেছিল এরা, তো এদের ম্যাক অ্যাড্রেসটাও আছে। দেখুন এখানে আমরা যে ম্যাক অ্যাড্রেসটা পাচ্ছি, অর্থাৎ fa0/2, fa0/2 তো এটা, fa0/2 যে পোর্টটার আছে, অর্থাৎ এখানে সে লিখছে কি একটা পোর্টের সঙ্গে ম্যাক অ্যাড্রেসটা কালেক্ট করছে, এই পোর্টে কি ম্যাক অ্যাড্রেসটা কানেক্টেড আছে সেটা বুঝে নিচ্ছে। যখন এই কম্পিউটার চালু করবে সঙ্গে সঙ্গে এই কম্পিউটারের যে ম্যাক অ্যাড্রেসটা সে এখানে স্টোর করবে, অর্থাৎ এভাবে সে স্টোর করবে। আমরা এই যেখানে ম্যাক অ্যাড্রেস দেখছি, আমরা এত কিছু দেখি না, আমরা লাস্টে একটু মনে রাখি 84B5, আমরা চেক করে দেখি এখানে কি পাই, 84B5 পাই কিনা দেখি। হ্যাঁ এই যে দেখুন 84B5 লাস্ট 000C, দেখুন এখানে আমরা পাচ্ছি 0000C। এইভাবেই এই ম্যাক অ্যাড্রেসটা কালেক্ট করছে, এখানে তথ্যগুলো সংগ্রহ করছে। আশা করি আমরা এই ক্লিয়ারগুলো ধারণা পেলাম। আর সুইচের আর একটা বিশেষ ফিচার আছে, সেটা হচ্ছে বিশেষ ফিচারটা হলো ডাটা সেন্ড করার পূর্বে, যখন এই কম্পিউটারকে ডাটা পাঠাচ্ছে, ডাটাটা সেন্ড করার পূর্বেই এইখানে যখন আসবে, আসার পর তো সে ডাটাটা পার করে এখানে দিবে। এই পোর্টে যখন আসবে, আসা মাত্র সে আগে চেক করে দেখবে এই ডাটাতে কোনো এরর আছে কিনা। এরর থাকলে ডাটাটা সেন্ড করবে না, ফেরত পাঠাই দেবে, যে বলবে তোমার ডাটাটা ঠিক করে দাও। অর্থাৎ চিঠির খামটা যখন এই পিওনের কাছে আসলো, সে করলো কি চিঠির খামে কি ঠিকানা সবকিছু ইনফরমেশন ঠিক মতো আছে কিনা, ডাক টিকিট লাগানো আছে কিনা, এগুলো যখন থাকবে তখন সে পেপারে পার করে দিবে, অন্যথায় সে ফেরত পাঠাই দিবে। রিসেন্ড করার জন্য বলবে তুমি আবার এটাকে রিসেন্ড করো। আর এর মাধ্যম দিয়ে আমরা আশা করি কয়েকটা ডিভাইসের সম্পর্কে ধারণা পেলাম। আশা করি পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরো কিছু ডিভাইস নিয়ে আস্তে আস্তে জানবো। এরপরে আমরা ক্লাসের মধ্যে যার যে ডিভাইসটার প্রয়োজন হবে সেটা নিয়ে জানবো। তো আশা করি আমরা ধারণা পেয়েছি। এখন আমরা সরাসরি এরপরে ক্লাসগুলোতে চলে যাব। তো আজকের মতো এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।